নমস্কার, প্রত্যেককে আজকে সন্ধ্যেবেলার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। গতদিন অনুষ্ঠান যারা দেখেছেন তারা দেখেছেন যে পঞ্চম ভাবের ওপরে আলোচনা মোটামুটি করে একটা শেষ করার চেষ্টা করেছি। প্রথমেই বলেছি যে এই আলোচনাটা মুখ্যত খুব ওপরে ওপরে করছি, খুব ভিতরে আলোচনা করাটা কঠিন আছে, কিছু সমস্যা আছে, কিছু বাধ্যবাধকতাও আছে, কারণ জায়গাগুলো খুব ডেলিকেট। তো এত ওপেনলি আলোচনা করা যায় না। তো সেই জন্য বহু মানুষ প্রশ্ন করেন যে আরেকটু ডিটেল বললে বা আরেকটু করে বললে পরে অনেক জানতে সুবিধে হয়, কিন্তু আপনারা খুব কৌতূহল থাকলে নিজেরা একটু পড়ে নেবেন জায়গাগুলো। বাট অ্যাজ এ হোল এর থেকে বেশি ডিটেল বলাটা, অন্তত কোনো অন এয়ারে বলাটা খুব মুশকিল হয়ে যায়, প্রতিবন্ধকতা আছে। এটুকু বলে আর কি আপনাদের অনুষ্ঠান শুরু করছি। আজকে যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুখ্যত আমাদের ষষ্ঠ ভাব, কালপুরুষের ষষ্ঠ ভাব বুধকে দেওয়া হয়েছে, এবং তৃতীয় এবং ষষ্ঠ ভাব মনে রাখবেন দুটোই উপচয় স্থান বুধকে দেওয়া হয়েছে। তো কেন বুধকে দেওয়া হয়েছে এ নিয়ে অনেকবার আলোচনা করেছি যে উপচয় স্থান কেন বুধকে দেওয়া হয়েছে। তো সেই আলোচনায় আর আমি নতুন করে যাচ্ছি না। 2-2.5 বছর আগের যারা আর্কাইভে দেখতে পারেন, ভিডিও রয়েছে চ্যানেলের নিজস্ব, সেখানেও আমার বলা আছে উপচয় স্থান কেন বুধকে দেওয়া হয়েছে। বুধ তো অ্যাক্টিভ স্থান, সেখানে দেওয়া দরকার ছিল। তো সেটা আলাদা করে বলছি না, শুধু এইটুকু বলছি বুধের মিথুন এবং কন্যা রাশির মধ্যে মনে রাখবেন কন্যা হচ্ছে বুধের একটু জড় প্রকৃতির রাশি। জড় মানে বুদ্ধির দিক থেকে জড় নয়, বুদ্ধির দিক থেকে অত্যন্ত তীক্ষ্ণ। কারণ রবির নক্ষত্রের প্রায় 3টে চরণ এখানে রয়েছে, মানে নবাংশের 3টে চরণ এখানে, চন্দ্রের নক্ষত্রে 4টে চরণ রয়েছে। তো 4 আর 3 7টা চরণ একেবারে বুধের এই ঘরে বসে রয়েছে। 9টা চরণের মধ্যে 7টা চরণই রবি এবং বুধের রয়েছে, ক্ষমা করবেন, রবি এবং চন্দ্রের রয়েছে। তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে এই ঘর অত্যন্ত অ্যাক্টিভ, অত্যন্ত মস্তিষ্কের দিক থেকে। কিন্তু মনে রাখবেন মস্তিষ্ক যদি খুব উর্বর হয়ে যায়, খুব উর্বর যদি হয়ে যায়, সেই মানুষের মধ্যে প্রকৃতিগতভাবে 2-3% মানুষ আছে তার থেকে ডিফারেন্ট হতেই হবে, কারণ ভগবান সবসময় ডাইভার্সিটিতে বিশ্বাস করে। ইউনিটারি কোনো মেথড কোথাও নেই, মহাবিশ্বের কোথাও নেই, সবসময় ডাইভার্সিটিতে বিশ্বাস করে। তো 2-3% মানুষ এমন পাবেন যাদের বুদ্ধি, এবং তার সাথে বুদ্ধি মানে আমি কিন্তু অত্যন্ত বুদ্ধি বলছি, সাধারণ বুদ্ধি তো আমাদের সবারই কম বেশি আছে, জীবন চালানোর মতন একটা মিনিমাম বুদ্ধি আমরা রাখি। কিন্তু আমি যাদের বলছি এক্সট্রাঅর্ডিনারি বুদ্ধি যাদের আছে, ধরুন একজন কলেজের প্রফেসর, একজন ডক্টর, একজন ভালো ইঞ্জিনিয়ার, একজন ভালো লেখক, একজন ভালো শিল্পী, একজন ভালো সাহিত্যিক, কবি, যে কোনো স্রষ্টা, যে কোনো ক্রিয়েটার যার জ্ঞান অগাধ, সেটা ইনস্টিটিউশনালাইজড জ্ঞান হতে পারে বা সেটা একদম প্রথাগত জ্ঞানের বাইরেও হতে পারে, যে কোনো ফিল্ডে তার যখন অগাধ জ্ঞান থাকবে সেটা কিন্তু কন্যা রাশিকে রিপ্রেজেন্ট করে, মনে রাখবেন। বিশেষ করে তার জন্ম যদি রবি বা চন্দ্রের নক্ষত্রে হয় তাহলে কিন্তু অসুবিধেই নেই, কারণ 98% ক্ষেত্রে আমি দেখেছি অন্যান্য মানে চন্দ্র এখানে থাকলে সেই মানুষের মধ্যে একটা নর্মাল বুদ্ধির ছাপ বোঝা যায়, তার কথাবার্তা অ্যাট্রিবিউশনে বোঝা যায়, যদি শনি অত্যন্ত ব্যাড পজিশনে না থাকে। খুব বাজে পজিশনে থাকলে তাহলে তার মধ্যে কিছুটা নেগেটিভ হয়, এরকম 2-4টেই দেখেছি। কিন্তু মেজরিটি আমি দেখেছি যে নর্মালি যাদের এখানে চন্দ্র থাকে তাদের কিন্তু একটা বড় সংখ্যক মানুষের মধ্যেই বুদ্ধির প্রভাব বেশি থাকে। আমি কেন এই কথাটা বারবার বলছি তার একটা কারণ আছে, তার একটা স্পেসিফিক কারণ আছে। কারণ মনে করুন বুধ কারুর এখানে বসে রয়েছে, তো বুধের তো প্রথম চরণে একটি দৃষ্টি আছে, সেটা সপ্তম দৃষ্টি। তো সে কিন্তু দেখবে এখান থেকে সোজা, বুধের তো এটা নিজস্ব ঘর, এখানে বুধ বইয়ের ভাষা অনুসারে তুঙ্গ হয়, তো বুধ কিন্তু এখান থেকে সোজা বৃহস্পতির ঘরকে দৃষ্টি দেয়, সেটা কিন্তু কালপুরুষের একেবারে দ্বাদশ ঘর। আমি সেই কারণে এত কথা বলছি। দ্বাদশ ঘরে কি হয়, দ্বাদশ ঘর আমাদের কোন অংশকে দেখে, মুখ্যত আমাদের চরণ, আমাদের যে আমাদের ফিটকে রিপ্রেজেন্ট করে। কিন্তু মনে রাখবেন দ্বাদশ ঘরের যে দ্বাদশ ঘর সেটা কিন্তু স্যাটার্নের ঘর,
সেই স্যাটার্ন কিন্তু আমাদের যে কোনো জায়গায় আমাদের ধরুন স্যালভেশন, যেটা আমরা মোক্ষ বলি, সেই অংশকে রিপ্রেজেন্ট করে। তো সেই কারণে বৃহস্পতি দ্বাদশ ঘর হলেও দ্বাদশ ঘরের যে দ্বাদশ ঘর তাকে কিন্তু শনিকে দেওয়া আছে। আবার যদি কালপুরুষের হিসেবে বিবেচনা করেন সেটা আবার কালপুরুষের একাদশ ঘর, কিন্তু সেটা শনির মূল ত্রিকোণ ঘর, কুম্ভ রাশি। আমি এই কারণে বলছি যে এখান থেকে মানুষের চিন্তা শক্তি, কাকে আমি বুদ্ধিমান বলবো? যে মানুষ কি শুধুমাত্র মেটেরিয়াল জিনিসপত্র নিয়ে আলোচনা করবে সারা জীবন, তা নয়। যে মানুষ এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ যার মধ্যে সেই দৃষ্টিভঙ্গিটা আছে। আমি স্পিরিচুয়াল দৃষ্টিকোণ থেকে বলছি। এই দৃষ্টিভঙ্গিযুক্ত মানুষদের ক্ষেত্রেই কিন্তু আমি বারবার বলার চেষ্টা করছি যে এখানে যদি চন্দ্র অবস্থান করে তো চন্দ্র তার সপ্তম পজিশনে দেবে, সেটাকেই আমি বোঝানোর চেষ্টা করছি। এতগুলো কথা ভাবের জন্য বলছি। আপনারা মনে রাখবেন, যারা মিথুনের ঘর নিয়ে আলোচনা করার সময় যারা দেখেছেন, তখন আমি বলেছি যে মিথুনের ঘর কিন্তু বুধের বেশি অ্যাক্টিভ ঘর, কিন্তু বুধ এই ঘরে এসে বেশি বলি এই কারণে হয় কারণ রবির সব থেকে কাছাকাছি থাকে। রবির ঘরে গিয়ে তো কেউ বলি হতে পারবে না, রাজার ঘরে ঢুকে আর কে বলি হবে? ওটা তো, ওখানে কেউ বলি হতে পারে না। ওই ঘর এবং তার সমসপ্তমের ঘর, ওখানে কেউ বলি হতে পারে না। আবার বৃহস্পতির মূল ত্রিকোণ এবং তার সমসপ্তমের ঘর, সেখানে কেউ বলিও হয় না, বইয়ের ভাষায় কেউ নিচস্থও হয় না। এই চারটে ঘর সব জায়গা থেকে বাদ আছে। হ্যাঁ, আপনারা হয়তো বলতে পারেন বৃহস্পতির ঘর, মানে বৃহস্পতির মূল ত্রিকোণ বা তার সমসপ্তমের মূল ত্রিকোণে রাহু কেতু হয়, কিন্তু আমি রাহু কেতুকে আলোচনার মধ্যে আনছি না। রাহু কেতুকে অ্যাপার্ট। রাহু কেতু ইজ নট প্ল্যানেটস, তারা সিউডো প্ল্যানেটস। তো সেইখান থেকে আপনাদের বলি যে কন্যা রাশির একটা বেসিক প্রকৃতি, কিন্তু এরা বুদ্ধি দিয়ে কাজ করার বেশি প্রবণতা এদের মধ্যে থাকে। শারীরিক পরিশ্রম এরা কম্পারেটিভলি কম করতে চায়। যে সমস্ত কিছু মানুষ আছে যারা শারীরিক পরিশ্রমকেও ততোধিক পরিমাণে ইম্পর্টেন্স পে করে, তারা কিন্তু অসাধারণ মানুষ। তারা সবাই মহাপুরুষ কাছাকাছি পৌঁছাতে পারে। কারণ বুদ্ধি এবং শক্তি যদি কখনো মানে একসাথে যায়, ভগবান তো ব্যালেন্স করার চেষ্টা করে, হ্যাঁ, যাতে সাম্যতা বিঘ্নিত না হয়, কোনোভাবে সব জায়গায় যাতে ঠিকঠাক থাকে। কিন্তু যারা মহাপুরুষ হন তারা তত পরিমাণ মানে বুদ্ধিমান, তার সাথে অত্যন্ত কর্মযোগী হন। তো দুটো কাজ একসাথে যখন করে সেটা কিন্তু সকলের মঙ্গলার্থে ব্যয়িত হয় এবং সেটা অত্যন্ত ভালো যোগ আর কি। আমি স্পেসিফিক আলোচনায় যাচ্ছি। আলোচনায় যাওয়ার আগে আপনাদের আজকের একটু রাশিফলটা বলে দিই, শুনতে চাই। এখন 6:30 থেকে একটু বেশি বাজে। এই মুহূর্তে লগ্ন জানতে চান আপনারা, এখন কুম্ভ লগ্ন আছে। একটা কথা শুধু বলে দিই, চন্দ্র জাস্ট মানে ধরুন 15-20 মিনিট আগে আমাদের মিথুন রাশিতে প্রবেশ করেছে। তো রাহুর সাথে একদম মানে আমি এভাবে ঘর ধরে অ্যাটলিস্ট বলার চেষ্টা করি না। আমি যে চেষ্টাটা করি সেটা যে নক্ষত্র ধরে বলার। যখন থেকে মৃগশিরা নক্ষত্রে চন্দ্র এসছে এবং মৃগশিরা নক্ষত্র ক্রস না করা পর্যন্ত আপনাদের কিন্তু একটু কম বেশি ডিপ্রেশন সবাইকেই দিয়ে যাবে, কারণ রাহুর সাথে একসাথে অবস্থান করবে শুক্র আছে এক ঘরে, কিন্তু শুক্র অনেকটা দূরে চলে গেছে, 12°21' রয়েছে, তো রাহুর নক্ষত্রে রয়েছে। তো যথারীতি এই ঘরটাতে কিন্তু চন্দ্র একটু ডিস্টার্ব থাকবে। প্রথম তো রাহুকে ক্রস করবে, তারপরে গিয়ে আলটিমেটলি রাহুর নক্ষত্রে প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রে। তো সেই হিসাবে একটু ডিপ্রেশন থাকবে আগামী 12-13 ঘন্টা তো দেবেই, তারপরেও একটা দিন মতন সমস্যা দেবে। 2.25 দিন মতন থাকে চন্দ্র একটা ঘরে। 2.25 দিনের পুরোটা দেবে না, কারণ এখানে লাস্ট দুটো চরণ বৃহস্পতির আছে। তো সেইখানে যখন ঢুকে যাবে, তার মানে 1.5 দিনের মতো আমি যেটা বললাম একটু ডিপ্রেশন দেবে। সবাইকে নয়, কিন্তু যারা একটু খারাপ দশায় রয়েছেন, একটু ফিভিল প্ল্যানেটের দশায় রয়েছেন, তাদের কম বেশি দেবে। আমি যেটা নিয়ে আপনাদের বলার চেষ্টা করছি সেটা হচ্ছে কন্যা রাশি আমাদের কালপুরুষের যে অংশকে দেখে সেটা হচ্ছে অ্যাবডোমেনের মিডল পোর্শন, অর্থাৎ আমাদের যে নাভি আছে সেই নাভির অংশে বা তার থেকে সামান্য একটু ওপরের এবং সামান্য একটু নিচের অংশ, এই অংশে যে সমস্ত অর্গ্যান থাকে সেই সমস্ত অর্গ্যানকে মুখ্যত রিপ্রেজেন্ট করে এবং বুধ রিপ্রেজেন্ট করে। দেখবেন এই সমস্ত জায়গাটাও যথেষ্ট গরম জায়গা, কারণ বুধও গরম জায়গা, রবির সব থেকে কাছের। অনেকবার আলোচনায় বলেছি যে বুধের একদিন যে সময় হয়
তার থেকে কম সময়ে বুধের 1 বছর হয়। অর্থাৎ বুধ নিজের অ্যাক্সিসের ওপরে, আমাদের পৃথিবী যেরকম 24 ঘন্টায় একবার নিজের অক্ষের ওপরে ঘোরে, বুধ সেটা অনেক বেশি সময় ঘোরে। তার থেকে কম সময়ে বুধ সূর্যের চারপাশে একবার ঘুরে আসে। তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে বুধের যে দিকটা পৃথিবীর সূর্যের দিকে থাকে সেই দিকটা খুব হাই টেম্পারেচার থাকে এবং উল্টো দিকে একদম ঠান্ডা থাকে। তো বুধের মধ্যে যে ডুয়ালিটি তৈরি হয়, অর্থাৎ যে আমরা যেটা বলি না, বুধ ডুয়ালিটির কারক, চিন্তা ভাবনার ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে একটা দ্ব্যর্থক চিন্তা ভাবনার কারক। মিথুন রাশিকে বলা হয় না চর স্থির দ্বিস্বভাবযুক্ত রাশি। তো দ্বিস্বভাবযুক্ত রাশি এই কারণেই বলা হয় বুধের টেম্পারেচারের জন্য। বুধের একটা অসম্ভব রকম টেম্পারেচার ফ্লাকচুয়েশন হয় দুদিকে। এবং বুধকে বহু বইতে লেখা থাকে নৈসর্গিক রাতের দিকের শুভগ্রহ, কিন্তু বুধ কিন্তু দিনে বেশি অ্যাক্টিভ থাকে, মনে রাখবেন। সূর্য যখন অ্যাক্টিভ থাকবে বুধ তখন বেশি অ্যাক্টিভ থাকে। বুধ মোটামুটি রাতের দিকে তার কর্মপদ্ধতিতে অ্যাক্টিভ থাকে, কিন্তু তার যে ফল, অর্থাৎ তার যে অ্যাকচুয়াল ফল, সেটা হচ্ছে গরম। সেই ফলটা কিন্তু খুব প্রোগ্রেসিভলি প্রদান করে। যাই হোক, আমি এর থেকে বেশি আলোচনায় ঢুকছি না, তাহলে বিষয়টা অন্যদিকে চলে যাবে। বুধ যে অংশকে রিপ্রেজেন্ট করে আমাদের পুরুষদের ক্ষেত্রে, সেটা মুখ্যত লিভারের লোয়ার পোর্শনকে দেখে, এবং আগের দিনও বলেছি প্যানক্রিয়াসের লোয়ার পোর্শনকে দেখে, ইন্টেস্টাইনকেও দেখে, কিন্তু ইন্টেস্টাইন এখান দিয়ে প্রবাহিত, মিডিল ইন্টেস্টাইন পোর্শন এখান দিয়ে প্রবাহিত, তো এই পোর্শনকেও দেখে। মহিলাদের ক্ষেত্রে স্পেশালি ইউটেরাসের পোর্শনকে দেখে। অন্যান্য জায়গাগুলোকে তো দেখছে, অ্যাডিশনাল যে অর্গান জাতিকাদের ক্ষেত্রে থাকে সেটা ইউটেরাস থাকে, যেখানে সন্তান মানে মাতৃগর্ভে যেখানে প্রতিপালিত হয়, সেই অর্গানটাও এই অংশে থাকে। সপ্তম ভাবের মধ্যেও কিছুটা থাকে, কিন্তু মুখ্যত ষষ্ঠ ভাবের মধ্যে থাকে। স্পেশালি বড় হওয়ার সময়, মানে বিফোর ক্যারিং আ বেবি, তখন কিন্তু এই পোর্শনই মুখ্যত আমাদের কালপুরুষের অংশে অবস্থান করে। তো এই অংশে যে প্ল্যানেট আমাদের মুখ্যত তার প্রভাব বিস্তার করে সে বুধ। কিন্তু বোঝার চেষ্টা করুন, বুধের প্রথম পার্টটা কিন্তু পুরোটাই, প্রথম পার্ট মানে 3টে নবাংশই কিন্তু রবি দ্বারা আচ্ছাদিত, রবির নক্ষত্রে 12 নম্বর। তো সেই হিসাবে এখানে কিন্তু গরম প্রভাবটা পূর্ণ মাত্রায় থাকে এবং সে সেটাকে দেওয়ার চেষ্টা করে। এবার আমি এখানে যে অর্গানটা নিয়ে মুখ্যত আলোচনা করব আলাদা করে, সেটা হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য লিভার, মানে গল ব্লাডার পোর্শন, সেই অংশ নিয়ে আলোচনা করব। এটা একটা কমন মানুষের সমস্যা তৈরি হয় এই অর্গানে। আমাদের খাদ্যাভ্যাস, আমাদের জীবনযাত্রা, বা কিছু কিছু ক্ষেত্রে যদি জন্মগত কিছু প্ল্যানেটারি পজিশনগত থাকে, তাহলেও কিন্তু প্রবলেম করতে পারে, ছোট বয়সেও করতে পারে। আমি ডাক্তারি পরিভাষার মধ্যে দিয়ে ব্যাপারটাকে ব্যাখ্যা করছি না, ব্যাখ্যা করছি অ্যাস্ট্রোলজিক্যাল পরিভাষার মাধ্যমে। সুতরাং যদি টেকনিক্যালি কিছু ত্রুটি হয় তাহলে দয়া করে মার্জনা করবেন, কারণ ওই শাস্ত্রের ওপরে আমার কোনো মানে আমি ওটা জানি না একদমই। তো গল ব্লাডার কি করে? লিভারের একদম লোয়ার পোর্শনে থাকে। এটা কি করে? আমাদের এখান থেকে এক ধরনের বাইল জুস, যেটাকে আমরা পিত্তথলি বলি, এখানে এক ধরনের বাইল জুস থাকে, যেটা আমাদের হজম শক্তিকে ত্বরান্বিত করে, মূলত ফ্যাট পরিপাক করতে সহায়তা করে। যতটুকু আর কি একেবারে প্রাথমিক লেভেলের জ্ঞান আছে ততটুকু থেকে বলছি, ফ্যাট পরিপাকে। আমার উদ্দেশ্য এটা না, আমার উদ্দেশ্য হচ্ছে এই অর্গান যদি প্রবলেম করে তাহলে কোন কোন প্ল্যানেট থাকে সেটা দেখুন। আমি গতদিন আলোচনায় বলেছি যে যেটা কোনো অন্তঃক্ষরা গ্রন্থি মুখ্যত থাকে, যেরকম উৎসেচক হরমোন যেখান থেকে খরিত হয়, সেখানে কিন্তু শুক্র অবভিয়াসলি যুক্ত থাকবে। এটাও এক ধরনের প্রায় সেরকমই গ্রন্থি, তো এখানেও শুক্র যুক্ত আছে। এর যে স্বাদ আছে সেটা তো অবশ্যই নোনতা এবং কিছুটা কষা স্বাদ, সুতরাং সেখানে মঙ্গল যুক্ত আছে। এখানে প্রাণ শক্তির কোনো ব্যাপার নেই যে এই জুসটার মধ্যে কোনো প্রাণ শক্তি আছে আলাদা করে, সেরকম কোনো ব্যাপার নেই। সুতরাং বৃহস্পতি এর মধ্যে ইনক্লুডেড নয়। রবির এফেক্ট তো রয়েছে, বুধের এফেক্ট তো সর্বব্যাপী রয়েছে। তো বুধ যেখানে এফেক্ট দেয়, একটা খুব ছোট্ট জিনিস বলে রাখি, বুধ যেখানে এফেক্ট দেয় মনে রাখবেন সেটা কিন্তু জুভেনাইল এফেক্ট দেয়, অর্থাৎ সেই এফেক্ট শুরুর দিকে খুব অ্যাক্টিভ হয়, পরে গিয়ে ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়।
শুক্রও তাই করে, কিন্তু শুক্র সেটা আরেকটু বেশি সময় পরে গিয়ে ডিঅ্যাক্টিভেটেড হয়, কিন্তু বুধ কিন্তু এক্সক্লুসিভলি প্রথমেই অ্যাক্টিভেটেড, মানে প্রথমেই তার কার্যকারিতা শুরু হয় এবং সময় বিশেষে, তবে সেটা অবশ্যই বেশি সময় নয়, মেজরিটি ক্ষেত্রে 2-3-4 ঘন্টা, তারপরে কিন্তু সেটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়। আমি বডির পারপাসে বলছি, এবং সেটা যদি পরিবেশের পারপাসে বলি সেটা কিন্তু বেশিক্ষণ স্টেবল নয়। 25 থেকে মোটামুটি 32 দিন পর্যন্ত বুধের এফেক্ট থাকে, তার বেশি বুধের এফেক্ট থাকে না। আর মানুষের জীবনের ক্ষেত্রে বুধের এফেক্ট থাকে 1 বছর বয়স থেকে 12 বছর পর্যন্ত, আর শেষ বয়সে মোটামুটি 68-69 এইরকম বয়স থেকে একটা মানুষের জীবদ্দশার শেষ পার্ট পর্যন্ত। মানুষের জীবনের 68-69 পরে মানুষের একটা দ্বিতীয় শৈশব সময় শুরু হয়, তো এই সময় বুধ অ্যাক্টিভেটেড হয়। তো এই দুটো, এই সেকশনে এইগুলো একটু মাথায় চিন্তা করে তাহলে ব্যাপারটা, আলোচনাটা মাথায় রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো কি করে এখানে গলব্লাডারের ক্ষেত্রে বলি, যাদের যাদের ক্ষেত্রে প্রবলেম করে, দেখুন আমাদের সব থেকে সমস্যা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসে গত মানে কয়েক দশকে একটা ব্যাপক পরিবর্তন এসেছে। এখন মানুষের দেখবেন পেটের সমস্যা, গ্যাস্ট্রেন্টোলজিক্যাল সমস্যা, এগুলো অত্যন্ত বেশি। তার একটাই কারণ, মানুষের লাইফ সাইকেল যেটা, সেটা অনেক চেঞ্জ হয়ে গেছে, অ্যাকচুয়াল লাইফ সাইকেলের থেকে আলাদা হয়ে গেছে। আপনি দেখবেন যে কোনো প্রাণী, আমি সবটাই খুব অ্যাবস্ট্রাক্ট বলছি, ভুলও হতে পারে, তবে আমি কখনোই পুরোপুরি বলি না, অর্থাৎ মেজরিটি এই শব্দটা ইউজ করি। আপনি দেখবেন মেজরিটি প্রাণী, তারা দেখবেন নর্মালি ওষুধপত্র খুব রেয়ার খায়। দেখুন যারা বাড়িতে কোনো পেট পোষেন, তারা তো অবভিয়াসলি মানে পেট আছে আর কি যাদের, তারা তো যত্ন করেন, বাড়ির একজন সদস্যের মতো যত্ন করেন। আমি তাদের কথা বলছি না, আমি বলছি যারা ন্যাচারালি তো থাকে, অর্থাৎ স্ট্রিট ডগ বা রাস্তায় যারা যে সমস্ত পশু পাখি যা আছে, তারা তারা কটা ওষুধ খায় সারা জীবনে। তাদের ইমিউনিটি সিস্টেম আপনি দেখুন, নর্মালি ভগবান কিন্তু সবাইকেই দিয়ে পাঠায় সেটা, এবং আপনি খুব রেয়ার দেখতে পাবেন যে, আমি জানি না যে তাদের সুগার প্রেশার যদি মাপা যায়, আমার মনে হয় অধিকাংশ ক্ষেত্রেই তাদের হয়তো ঠিকই বেরোবে, কারণ তারা সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভরশীল। আমি যদি মানে একটা রেফারেন্স টেনে আমাদের বলি, যে দেখবেন যারা আমাদের তো এখন দৃষ্টিভঙ্গির মধ্যে অনেক রকম ডিফারেন্স এসছে, যে আমরা যারা সমাজের উঁচু শ্রেণীভুক্ত মানুষ, মাঝারি শ্রেণীভুক্ত, মানে আমাদের শ্রেণী বিভাগটা কোয়ালিটির দিক থেকে কোয়ান্টিটেটিভলি একটু বেশি এসছে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি নয়। সবাই তো একভাবে, ভগবান সবাইকে একভাবে সৃষ্টি করেছে, আবার নিয়েও যাবে সবাইকে একইভাবে পৃথিবী থেকে, এর মধ্যে কোনো আলাদা নেই। আমরা বিভিন্নভাবে তাদের সেগ্রিগেট করেছি, বিভিন্ন রকমভাবে, নারী পুরুষ সমস্ত রকম ডিফারেন্স ভুলে গিয়ে সবার একভাবে পৃথিবীতে আসে, সবাই একইভাবে পৃথিবী থেকে চলে যায়, এটাই নিয়ম। সমস্ত প্রাণী, সমস্ত, বিশেষ করে যারা ধরুন ম্যামালস, তারা তো অবশ্যই। তো সেই রকম জায়গায় আপনি দেখবেন যারা দেখবেন একটু মানে ইকোনমিক্যালি একটু নিচের দিকের মানুষ, সমাজের একটু খেটে খাওয়া গরিব মানুষ, তাদের দেখবেন ইমিউনিটি সিস্টেম আমাদের মতন একটু সাধারণ মধ্যবিত্ত, হাল হকিকতে মধ্যবিত্ত হওয়া মানুষ বা উচ্চবিত্তদের থেকে বেশি থাকে। আমি ডিফারেন্স বলছি না, আছে উচ্চবিত্তদের মধ্যে অসম্ভব পরিশ্রমী, অসম্ভব রকম ডেডিকেটেড মানুষ আছে, যারা মানে আমি যা কথা বলছি সম্পূর্ণ বিপরীত কথা, কিন্তু আমি বলছি মেজরিটি বেশি থাকে। কেন? প্রকৃতির সাথে আপনি যত থাকবেন, আমি এই কথাগুলো বলছি তার কারণ আছে, প্রকৃতির সাথে যত আপনি থাকবেন তত আপনার প্রকৃতি আপনাকে ন্যাচারালি সেরকমভাবে গড়ে নেবে। আপনাদের আলাদা করে কিছু আর্টিফিশিয়াল জিনিসের উপকরণের প্রয়োজন হবে না। আমি জানোয়ারগুলোর, যে জন্তু জানোয়ারগুলোর কথা বললাম, আপনি তারাই ভাবুন, বনের মধ্যে হাজার হাজার প্রাণী আছে, কটা প্রাণীকে অ্যাটেন্ড করা সম্ভব হয়? তাদের মধ্যে কেউ আবার হিংস্র আছে, তো অনেক কিছু মেনটেন করতে হয়। যারা করেন, বনরক্ষী যারা আছেন, তারা তো সতত করছেন, কিন্তু সবাইকে কি অ্যাটেন্ড করতে পারে? সমস্ত পাখি পশু সম্ভব নয়। দেখবেন তাদের কিন্তু রোগ অনেক কম হয়। তার একটাই কারণ, তারা লাইফ সাইকেলকে মেনটেন করে। সূর্য ডোবার পরে কোনো প্রাণী
কোনো কিছু আহার করে না, মানে নিশাচর প্রাণী ব্যতিরেকে। নিশাচররাও অ্যাকচুয়ালি আহার করে কিনা আমার সন্দেহ আছে। সমস্ত মেজরিটি প্রাণী নিশাচর ব্যতিরেকে যদি আমি ধরে নিই আলোচনার সুবিধার্থে, মেজরিটি প্রাণী তখন খায় যখন সূর্য থাকে আকাশে, যখন সান দেখা যায় সবকিছু। সূর্য ডোবার পরে তারা আর কিছু খায় না। পাখিরা দেখবেন যখন সূর্য ডোবে তখন মানে একদম সারিবদ্ধভাবে তারা বাড়ির দিকে ফেরার চেষ্টা করে। সারাদিন তারা যা কাজকর্ম করেছে, খেয়েছে, সঞ্চয় করেছে, কিছু সঞ্চয় মানে তারা তো বাচ্চাদের জন্য মুখে করে খাবার নিয়ে আসে, সেভাবে যা নিয়ে আসছে। তারা কোনো ব্যাগ ঠ্যাগ করে খাবার নিয়ে যায় না, সেটা নেওয়া কখনো সম্ভব নয়, কিন্তু তারা সেভাবে নিয়ে আসে। কিন্তু তারা লাইফ সাইকেল মেনটেন করে। সূর্য যে না ডোবে তারা আর কিছু খায় না। আমাদের এই প্রবলেমটা হয়, আমরা লাইফ সাইকেলকে মেনটেন করি না। আমি এই কথাটা এই কারণে বলছি, কারণ এখানে বুধ অ্যাক্টিভ আছে। বুধ রবির সব থেকে আজ্ঞাবহ প্ল্যানেট, শনি সব থেকে আজ্ঞাবহ প্ল্যানেট, কিন্তু শনির পজিশনটা রবি থেকে সব থেকে দূরে, 180 ডিগ্রি দূরে। কিন্তু অ্যাকচুয়ালি শনি হচ্ছে রবির সব থেকে আজ্ঞাবহ এবং মেন আজ্ঞাবহ প্ল্যানেট। রবির হয়ে সব কাজগুলো স্যাটার্নই করে নিজে নিজে। কিন্তু বুধ সব থেকে কাছে থাকার জন্য তার দ্বারা সব থেকে ইনফ্লুয়েন্স হয়। তো বুধ কখন ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়? যখন রবি ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়। অ্যাকচুয়ালি রবি যখন ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়, ডিঅ্যাক্টিভেটেড মানে কি? পৃথিবীর সাপেক্ষে, আমরা তো পৃথিবীতে থাকি। বুধের অ্যাকচুয়ালি বুধ ডিঅ্যাক্টিভেটেড হলো কি না হলো সেটা আমার কাছে বড় বিষয় নয়। আমি বিবেচনা করছি পশ্চিমবঙ্গে থাকি, পশ্চিমবঙ্গের লঙ্গিটিউড ল্যাটিটিউড ধরে আমি বিবেচনা করছি। তো আমাদের এখানে যখন রাত্রি আসছে, সুতরাং সেই প্ল্যানেটের যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটা অপেক্ষাকৃত কমে যাচ্ছে। এই সমস্ত অর্গানগুলোর অ্যাক্টিভিটিস কমে যায়। তো কমে যায় বলে এরা কিন্তু কিছুটা অ্যাবারেশন তৈরি করে। মনে রাখবেন, এ গল ব্লাডার মুখ্যত অ্যাবারেশন তৈরি করে যদি শুক্র কখনো মঙ্গলযুক্ত অবস্থায়, কেতুযুক্ত অবস্থায়, স্পেশালি যদি কেতুযুক্ত অবস্থায় থাকে তাহলে কিন্তু গল ব্লাডারে প্রবলেম করে। স্টোন যদি হয়, কখনো দেখবেন অনেক সময় হয়, অনেকের বাঁধ যায় বা ডক্টররা বিভিন্ন রকমভাবে কিওর করার চেষ্টা করেন, পেশেন্টকে বাঁচানোর চেষ্টা করেন, তাহলে অবশ্যই মনে রাখবেন এক্ষেত্রে কিন্তু মঙ্গল মানে এক্সক্লুসিভলি বকরি আছে বা বকরি হতে চলেছে বা নবাংশে খারাপ পজিশনে রয়েছে। খারাপ পজিশন মানে এক্সক্লুসিভলি মঙ্গল কোনো জলের ঘরে রয়েছে, ঠান্ডা ঘরে। তো এই পজিশনে এসে ওর কার্যপ্রণালীটা অ্যাবারেটিভ হয়ে যায়। শুক্রের খুব একটা প্রবলেম হয় না, সে চেষ্টা করে সেই রসটা তৈরি করার যাতে সেটা কাজে লাগে, কিন্তু মঙ্গল সেটা হতে দেবে না। দুটো বিপরীতধর্মী প্ল্যানেট একসাথে কাজ করছে, এই অর্গানগুলো খুব সেন্সিটিভ হয় যেখানে দুটো বিপরীতধর্মী প্ল্যানেট একসাথে কাজ করে। তো এখানে কিন্তু এক্সক্লুসিভলি মঙ্গল যদি ব্যাড এফেক্টেড হয় তাহলে কিন্তু এফেক্ট হয়। শনি যদি কখনো মঙ্গলের সাথে 7 ডিগ্রির মধ্যে বকরি অবস্থায় অবস্থান করে তাহলেও কিন্তু সমস্যা করে, অসম্ভব হজম শক্তিকে প্রবলেম করে। স্পেশালি যদি কোনো অগ্নিকারক ঘরে বসে যায় তাহলে কিন্তু অবশ্যই করে। এক্ষেত্রে আমি দেখেছি ডাইরেক্ট থাকলেও করে। বিশেষ করে শুক্রের নক্ষত্র যদি পায়, অগ্নিকারক ঘর মানে শুক্রের 3টে নক্ষত্র সেখানে অবশ্যই রয়েছে, শুক্রের নক্ষত্রে যদি পেয়ে যায়, দুজনেই যদি শুক্রের নক্ষত্রে থাকে তাহলে কিন্তু এক্সক্লুসিভলি এখানে প্রবলেম করে দেয়। এবং এই প্রবলেমটা হয়, মঙ্গলের প্রবলেম সবসময় শুরু হয় মনে রাখবেন 35 থেকে মোটামুটি 42 এই বছরের মধ্যে। সে তার এই সমস্ত মানে সেই রিলেটেড কোনো যন্ত্রপাতির যে অ্যাবারেশন সেগুলো দেখা যায় বা তখন তারা ডক্টরের শরণাপন্ন হয়। এখানেই রাখতে হচ্ছে আজকে, পরের দিন এই রিলেটেড আরও কিছু আলোচনা করব। ভালো থাকবেন সবাই, নমস্কার।